একবার কল্পনা করুন এমন একটা পরিস্থিতির কথা। বয়স ৪১ বছর, ক্যারিয়ারে কোনো দিশা নেই, বেকারত্বের চরম হতাশা ঘিরে ধরেছে চারপাশ থেকে। উম, বেশ কঠিন একটা সময় বলা যায়। হ্যাঁ, জমানো টাকা শেষ, চারদিকে শুধু পাহাড় সমান ধার দেনা। এমনকি নিজের স্বামীর রেস্টুরেন্ট ব্যবসাও একদম খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে। আর ঠিক এই সময়ে কিন্তু মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে, পালানোর পথ খোঁজে। একদম তাই। প্রতিদিন সকালবেলা ঘুম ভাঙার পর মনে হয় এই পৃথিবীতে জেগে ওঠার আর কোনো কারণ নেই। এই চরম মানসিক চাপ আর লজ্জা থেকে পালাতে মানুষটি ক্রমশ অ্যালকোহলের দিকে ঝুঁকে পড়ছেন। মানে আক্ষরিক অর্থেই জীবনটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাইট? কিন্তু ভাবুন তো, এই পুরো ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন মানুষের জীবন কিভাবে শুধুমাত্র টিভিতে দেখা একটা রকেট লঞ্চিংয়ের কাউন্টডাউন বা ওই যে উল্টো গণনা, সেটা দিয়ে পুরোপুরি বদলে যেতে পারে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই কিন্তু ঘটেছিল। আজকের এই গভীর আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপাতদৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও এর পেছনের বিজ্ঞান রীতিমতো চমকপ্রদ। আমরা কথা বলছি মেল রবিন্সের বিখ্যাত দ্য 5 সেকেন্ড রুল বা 5 সেকেন্ডের নিয়ম নিয়ে। হ্যাঁ, আর এটা নিয়ে আমাদের কাছে বেশ কিছু দারুণ সোর্স মেটেরিয়ালও আছে। ঠিক, আমাদের আজকের মিশন হলো, এটা কি আসলেই কাজ করে, এর পেছনে নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞান আসলে কি বলে, আর সবচেয়ে বড় কথা, এটা কি আসলেই সব সমস্যার জাদুর কাঠি নাকি এর কিছু সীমাবদ্ধতাও আছে। ঠিক আছে, বিষয়টা একটু ভেঙে দেখা যাক। শুরুতেই যে দৃশ্যপটটার কথা আপনি তুলে ধরলেন, সেটা আসলে ভীষণ শক্তিশালী একটা প্রেক্ষাপট। কারণ আমরা যখন কোনো সেলফ হেল্প থিওরি বা বই নিয়ে কথা বলি, হ্যাঁ, তখন তো মনে হয় এগুলো কোনো শীতাতপ নিয়ন্ত্রিত ল্যাবে বানানো। একদম মনে হয় যেন বিজ্ঞানীদের ল্যাবরেটরিতে তৈরি নিখুঁত কোনো তত্ত্ব। কিন্তু এই 5 সেকেন্ডের নিয়মটার জন্ম কিন্তু একেবারে বাস্তবের কঠিন মাটিতে, একজন মানুষের চরম হতাশা আর অন্ধকারের মুহূর্তে। ওই যে ২০০৯ সালের কথা বলছিলাম, মেল রবিন্সের জীবনে তখন চারদিক থেকে শুধু ধাক্কা আর ধাক্কা। ঠিক ওই সময়টার দিকে তাকালে মানুষের মনস্তত্ত্বের খুব চমৎকার একটা দিক ফুটে ওঠে। মানে যখন চারপাশের পরিস্থিতি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আমাদের মস্তিষ্ক নতুন কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায়। ও আচ্ছা, তার মানে মস্তিষ্ক তখন হাল ছেড়ে দেয়। হ্যাঁ, মস্তিষ্ক তখন শুধু একটা জিনিসই খোঁজে, পলায়ন বা এসকেপ মেকানিজম। যে কোনোভাবে এই অস্বস্তি থেকে বাঁচতে হবে। আর এই পালানোর সবচেয়ে বড় উদাহরণ হল প্রতিদিন সকালে অ্যালার্ম বাজার পর আমাদের ওই স্নুজ বাটন চাপার অভ্যাস, তাই না? একদম ঠিক ধরেছেন। সোর্স ম্যাটেরিয়াল বা মেল রবিন্সের গল্পটা যখন পড়ছিলাম, এই স্নুজ বাটনের বিষয়টা খুব কানে বাজল। প্রতিদিন সকালে অ্যালার্ম বাজার পর তিনি বারবার স্নুজ বাটন চাপতেন। নিজেকে তার বন্দী মনে হতো নিজেরই বিছানায়। কারণ সকালে চোখ মেলার সাথে সাথেই তো বাস্তবতার ধাক্কাটা লাগে। রাইট? আমরা সাধারণত ভাবি আরও ৫ মিনিট ঘুমালে হয়তো ক্লান্তি কমবে। কিন্তু সকালে অ্যালার্মের স্নুজ বাটন চাপা মানে তো শুধু ঘুম বাড়ানো নয়, এর মানে হলো জীবনের সমস্যাগুলোকে সাময়িকভাবে পজ করে রাখা। খুব সুন্দর একটা অ্যানালজি দিয়েছেন, সমস্যাগুলোকে পজ করে রাখা। কিন্তু সমস্যা তো আর ঘুমালে উধাও হয়ে যায় না। না, বরং বাড়ে। উল্টো দিনের শুরুতেই নিজের কাছে হেরে গিয়ে এক ধরনের মানসিক জড়তার শিকার হতে হয় আমাদের। আর ঠিক এই জায়গাটাতেই আসে মানুষের ভেতরের ইনার ক্রিটিক বা আত্মসমালোচক সত্তার কথা। যখন কেউ চরম হতাশায় থাকে, তখন তার আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকে। মানে ওই যে নিজের ভেতরের কণ্ঠস্বরটা নেতিবাচক কথা বলতে থাকে। হ্যাঁ, সকালবেলা চোখ মেলার সাথে সাথেই ওই ইনার ক্রিটিক বলতে শুরু করে যে আজকের দিনটাও তো কালকের মতোই বাজে হতে যাচ্ছে, বিছানা ছেড়ে উঠে কি হবে। উফ, এটা খুব ভয়ঙ্কর একটা অনুভূতি। সত্যিই ভয়ঙ্কর। এই যে একটা নেতিবাচক চিন্তার লুপ বা চক্র, মস্তিষ্ক যখন ক্রমাগত এতে আটকে থাকে, তখন তার একটা প্যাটার্ন ইন্টারাপ্ট দরকার হয়। প্যাটার্ন ইন্টারাপ্ট মানে এই চক্র থেকে ভাঙার জন্য কোনো ধাক্কা। একদম, চক্রটি ভাঙার মতো একটা সংকেতের প্রয়োজন হয়। আর এখানেই ঘটে সেই চমকপ্রদ ঘটনাটি। হ্যাঁ, ওই অন্ধকার মুহূর্তের ঘটনাটা। একদিন রাতে টিভিতে তিনি একটা রকেট লঞ্চের দৃশ্য দেখছিলেন। রকেটটি উৎক্ষেপণের আগে সেই পরিচিত কাউন্টডাউন, 5, 4, 3, 2, 1। আর তারপর রকেট সোজা আকাশে। ঠিক।
এই সাধারণ দৃশ্যটা তাকে এত গভীরভাবে অনুপ্রাণিত করল যে পরের দিন সকালে যখন আবার সেই অ্যালার্ম বাজল, তখন আর স্নুজ বাটন না চেপে কোনো কিছু চিন্তা করার আগেই তিনি মনে মনে 5 থেকে 1 পর্যন্ত উল্টো গুণে বিছানা থেকে আক্ষরিক অর্থেই লাফ দিয়ে ওঠেন। এখানেই আসলে চমৎকার বিষয়টা লুকিয়ে আছে। 5, 4, 3, 2, 1 এবং অ্যাকশন। ভাবলে অবাক লাগে, একটা রকেট লঞ্চের সাধারণ বিজ্ঞাপন কিভাবে জড়তা ভাঙার প্রথম পদক্ষেপ হয়ে উঠতে পারে। তিনি বুঝতে পেরেছিলেন যদি 5 সেকেন্ডের বেশি সময় নেওয়া হয়, তাহলে মস্তিষ্ক আবার বিছানায় শুয়ে থাকার জন্য হাজারটা অজুহাত তৈরি করে দেবে। ঠিক। কিন্তু এই যে 5 সেকেন্ডের বেশি সময় দিলে মস্তিষ্ক অজুহাত তৈরি করে, এর পেছনের বিজ্ঞানটা কি? মানে মস্তিষ্ক কেন এমন করে? এর পেছনে খুব শক্ত বৈজ্ঞানিক ভিত্তি আছে। আমাদের দৈনন্দিন অভ্যাসগুলো মূলত মস্তিষ্কের বেসাল গ্যাংলিয়া নামক একটা অংশে অটো পাইলট মোডে চলতে থাকে। বেসাল গ্যাংলিয়া মানে আমাদের অভ্যাসের কেন্দ্রবিন্দু? হ্যাঁ, ধরুন আমরা যখন প্রতিদিন একই কাজ করি, যেমন সকালে স্নুজ বাটন চাপা, ব্রাশ করা বা চা বানানো, তখন মস্তিষ্কের খুব একটা শক্তি খরচ হয় না। রাইট, আমরা তো না ভেবেই কাজগুলো করে ফেলি। একদম। মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই একটু অলস, বুঝলেন? সে সবসময় চায় শক্তি সঞ্চয় করতে, তাই সে আমাদের পরিচিত এবং আরামদায়ক গণ্ডির মধ্যে আটকে রাখতে পছন্দ করে। আচ্ছা, তার মানে মস্তিষ্ক আমাদের ভালো চায় বলেই আমাদের এই কমফর্ট জোনে আটকে রাখে? অনেকটা তাই। আমরা যখনই নতুন বা অস্বস্তিকর কিছু করতে যাই, মস্তিষ্ক ভাবে, আরে এটা তো শক্তির অপচয়, দরকার কি? সে তখন আমাদের রক্ষা করার চেষ্টা করে, ভয় দেখায়, দ্বিধা তৈরি করে। কিন্তু এই 5 সেকেন্ডের উল্টো গণনা তাহলে কিভাবে এই সিস্টেমটাকে ভাঙে? আমরা যদি 1, 2, 3, 4, 5 গুনি, সেটা তো খুব স্বাভাবিক একটা কাজ। ছোটবেলা থেকেই তো আমরা সোজা গুনতে অভ্যস্ত। হ্যাঁ, আর এই সোজা গোনা আর উল্টো গোনার পার্থক্যটাই হলো এই নিয়মের সবচেয়ে বড় ম্যাজিক। ম্যাজিকটা একটু খুলে বলুন না। সোজা না গুনে উল্টো 5, 4, 3, 2, 1 কোণার মধ্যে পার্থক্যটা কোথায়? ধরুন, যখন আমরা 1 থেকে 5 পর্যন্ত গুনি, তখন সেটা আমাদের মস্তিষ্কের জন্য খুব পরিচিত একটা প্যাটার্ন। এই কাজে বেসাল গ্যাংলিয়া খুব সহজেই অটোপাইলট মোডে থাকতে পারে। মানে 1, 2, 3, 4, 5-এর পর 6, 7, 8 করে চলতেই থাকবে, থামার তো কোনো কারণ নেই। একদম ঠিক ধরেছেন। কোনো অ্যাকশনে যাওয়ার বাধ্যবাধকতা তৈরি হবে না। কিন্তু যখন আমরা 5, 4, 3, 2, 1 উল্টো গণনা করি, তখন সেটা কিন্তু কোনো স্বয়ংক্রিয় কাজ নয়। হ্যাঁ, উল্টো গুনতে গেলে তো একটু মাথা খাটাতে হয়। ঠিক। এই কাজটা করার জন্য মস্তিষ্কের মনোযোগের প্রয়োজন হয়। আর যেই মুহূর্তে আমরা মনোযোগ দিই, ঠিক সেই মুহূর্তে আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স নামের অংশটি জেগে ওঠে। প্রিফ্রন্টাল কর্টেক্স, এই বিষয়টা সত্যি অনেক মজার। এটা তো অনেকটা আমাদের হ্যাং হয়ে যাওয়া কম্পিউটারে কন্ট্রোল অল্ট ডিলিট চেপে ম্যানুয়ালি রিবুট করার মতো, তাই না? হা, একদম নিখুঁত উপমা। ম্যানুয়াল রিবুট। মস্তিষ্ক যখন ভয়, দ্বিধা বা অজুহাত খুঁজতে ব্যস্ত ওই অটোপাইলট মোডে দিব্যি আরামে ঘুমাচ্ছে, তখন এই 5, 4, 3, 2, 1 কাউন্টডাউন সেই নেতিবাচক প্রসেসটাকে জোর করে থামিয়ে দেয়। হ্যাঁ, কারণ প্রিফ্রন্টাল কর্টেক্স তো আমাদের মনোযোগ দেওয়া, নতুন লক্ষ্য নির্ধারণ করা এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য কাজ করে। অর্থাৎ আমরা ম্যানুয়ালি আমাদের মস্তিষ্কের কন্ট্রোল প্যানেলটা আবার নিজেদের হাতে নিয়ে নিই ওই 5 সেকেন্ডের জন্য। রাইট। প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হওয়ার অর্থই হল মস্তিষ্কের সিইও বা প্রধান নির্বাহীকে ডেকে আনা। সে তখন বেসাল গ্যাংলিয়ার ওই আরামদায়ক কিন্তু ক্ষতিকর প্যাটার্নটাকে ভেঙে দেয়। আচ্ছা, মনোবিজ্ঞানে এর কোনো নির্দিষ্ট নাম আছে কি? হ্যাঁ, মনোবিজ্ঞানের ভাষায় এর সাথে লোকাস অফ কন্ট্রোল বা নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার অনুভূতির খুব গভীর সম্পর্ক আছে। মানুষের সহজাত প্রবৃত্তি হল অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং করা। ওহ, ওভারথিংকিং তো আমাদের সবার রোজকার সমস্যা। কাজটা কিভাবে করব, আদৌ পারব কিনা, মানুষ কি বলবে, হাজারটা চিন্তা। ঠিক। এই 5 সেকেন্ডের ছোট্ট উইন্ডো বা সময়টুকু আমাদের সেই চিন্তার ফাঁদ থেকে রক্ষা করে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরিস্থিতি যেমনই হোক না কেন, অন্তত আমাদের নিজস্ব সিদ্ধান্ত এবং কাজের ওপর আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। অর্থাৎ সোজা বাংলায় বললে মস্তিষ্ককে এক প্রকার বোকা বানিয়ে বা হ্যাক করে তাকে কাজের মোডে নিয়ে আসা। বিজ্ঞানের এই ব্যাখ্যাটা সত্যি খুব পরিষ্কার। হ্যাঁ, বিজ্ঞানটা বোঝা জরুরি। কিন্তু ধরুন, বিজ্ঞান তো বুঝলাম, বিছানা থেকে ওঠার গল্পটাও শুনলাম, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে মানে অফিসে কিংবা ব্যক্তিগত দুশ্চিন্তা কাটাতে এটা বাস্তবে কতটা কার্যকরী? সোর্সে তো লরা আর ক্যান নামের দুজনের উদাহরণ দেওয়া আছে, তাই না?
হ্যাঁ, লরা এবং ক্যানের উদাহরণ দুটো এই নিয়মের বাস্তব প্রয়োগ বোঝার জন্য দারুণ। লরার বিষয়টা যদি দেখি, তার সমস্যা ছিল আত্মবিশ্বাসের অভাব আর অ্যাংজাইটি বা উদ্বেগ। আচ্ছা, তার মানে অফিসে বা মিটিংয়ে কথা বলতে ভয় পাওয়া টাইপ কিছু। একদম। অফিসে মিটিং চলাকালে তার মাথায় হয়তো খুব চমৎকার কোনো আইডিয়া আসতো, কিন্তু সে কিছুতেই সেটা সবার সামনে বলতে পারত না। এটা তো আমাদের অনেকের সাথেই হয়। মিটিংয়ে বা ক্লাসে কিছু একটা বলার ইচ্ছে থাকে, কিন্তু বুক ধরফর করে আর শেষ পর্যন্ত আমরা চুপ করেই থাকি। ঠিক তাই। লরার মস্তিষ্ক তাকে বোঝাতো, এখন কথা বলার দরকার নেই। হয়তো তোমার আইডিয়াটা খুব একটা ভালো নয়, মানুষ হয়তো হাসবে। সে ওভার থিঙ্কিং করে নিজেকে থামিয়ে দিত। তাহলে লড়া এই 5 সেকেন্ডের নিয়মটা কিভাবে কাজে লাগালো? সে যখনই দেখত মাথায় কোনো আইডিয়া আসছে আর মস্তিষ্ক তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, সে মনে মনে 5, 4, 3, 2, 1 গুনত। আর 1 হওয়ার সাথে সাথেই হাত তুলে ফেলত বা কথা বলা শুরু করত। ওয়াও, মানে গুণা শেষ আর অ্যাকশন শুরু। হ্যাঁ, এই ছোট্ট গণনাটা তার মস্তিষ্কের ওই ভয়ের লুপটাকে ভেঙে দিত। অন্যদিকে কেনের সমস্যা ছিল অন্যরকম। তার সমস্যা ছিল প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা। দীর্ঘসূত্রিতা তো আরেকটা বড় রোগ। কাজ জমিয়ে রাখা। কেন পেশায় কি করতেন? সে পেশায় ছিল সেলসম্যান। তাকে প্রতিদিন অনেক ক্লায়েন্টকে ফোন করতে হতো, কিন্তু সে ভয়ে বা আলসেমিতে ফোন করা পিছিয়ে দিত। ভাবত, আচ্ছা আর 10 মিনিট পর ফোন করছি, এই বলে শুধু সময় নষ্ট করত। আমরা সবাই জানি কাজটা করতে হবে, কিন্তু ওই প্রথম পদক্ষেপটা নিতেই যত কষ্ট। কেন তাহলে কিভাবে এর থেকে বেরোলো? কেন বুঝতে পারল যে সে আসলে ক্লায়েন্টকে ফোন করতে ভয় পাচ্ছে না, বরং ফোন করার আগে যে চিন্তাগুলো মাথায় আসছে, ক্লায়েন্ট কি বলবে, যদি রেগে যায়, সেগুলো তাকে আটকে রাখছে। আচ্ছা, মানে কাজটার চেয়ে কাজটা নিয়ে চিন্তাই বেশি ভয়ঙ্কর। একদম। তখন সে 5, 4, 3, 2, 1 গুনত এবং সাথে সাথে ফোনের রিসিভারটা তুলে নাম্বার ডায়াল করে ফেলত। এখানে আসল বিষয়টা কিন্তু শুধু মনে মনে গোনা নয়। তাহলে আসল বিষয়টা কি? আসল বিষয়টা হল 5 সেকেন্ডের মধ্যে কোনো ফিজিক্যাল বা শারীরিক অ্যাকশন নেওয়া। গোনা শেষে একটা শারীরিক পদক্ষেপ নিতেই হবে, যেমন হাত তোলা, বিছানা ছেড়ে পা নিচে রাখা বা ফোনটা হাতে নেওয়া। রাইট, মানে শুধু ভেবে বসে থাকলে হবে না। না, কারণ এই শারীরিক অ্যাকশনটাই মূলত নতুন অভ্যাসের ভিত্তি তৈরি করে দেয়। দাঁড়ান, একটু ভাবা যাক। এখানে আমার একটা পাল্টা যুক্তি আছে। হ্যাঁ, বলুন। আমরা তো সারা জীবন নানা বই, মোটিভেশনাল স্পিকার বা গুরুদের কাছ থেকে শুনে এসছি যে জীবনের যে কোনো বড় কাজ করার জন্য, সফল হওয়ার জন্য ভেতরের গভীর মোটিভেশন বা অনুপ্রেরণা দরকার। একটা বার্নিং ডিজায়ার থাকতে হবে। হ্যাঁ, এটা তো খুব প্রচলিত একটা ধারণা। কিন্তু এখানে যে আলোচনাটা হচ্ছে তাতে তো মনে হচ্ছে মোটিভেশনের কোনো দরকারই নেই। মোটিভেশন ছাড়াই শুধু 5 সেকেন্ড গুণে কাজ শুরু করা যায়। এটা কি আসলেই টেকসই? মানে মোটিভেশন ছাড়া কি দিনের পর দিন কোনো কঠিন কাজ চালিয়ে যাওয়া সম্ভব? আপনি খুব দারুণ একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আসলে এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটা উন্মোচন করে। তাই নাকি? সেটা কিভাবে? যদি আমরা মোটিভেশনের প্রচলিত ধারণাটাকে একটু বিশ্লেষণ করি, তাহলে এর একটা মস্ত বড় ফাঁকি দেখতে পাব। মোটিভেশন আসলে একটা আবেগ বা ইমোশন ছাড়া আর কিছুই নয়। আর আবেগ কি কখনো স্থির থাকে? না, আবেগ তো প্রতি মুহূর্তেই বদলায়। সকালে খুব ভালো লাগতে পারে, দুপুরে হয়তো মন খারাপ। ঠিক। আজকে একটা কঠিন কাজ করার জন্য কারো হয়তো খুব মোটিভেশন থাকতে পারে, কাল সকালে ঘুম থেকে ওঠার পর হয়তো তা বিন্দুমাত্র থাকবে না। আমাদের মস্তিষ্ক এমনভাবে ডিজাইন করা যে এটি সবসময় আরাম খোঁজে। তার মানে কঠিন কাজ করার জন্য আমাদের কখনো আপনা আপনি ইচ্ছে করবে না? একেবারেই না। কঠিন, অস্বস্তিকর বা নতুন কোনো কাজ করার জন্য আমাদের কখনোই প্রাকৃতিকভাবে ইচ্ছে করবে না। পারফেক্ট মুড বলে আসলে কিছুই নেই। মানে মোটিভেশনের জন্য অপেক্ষা করা মানে হলো কাজটাকে অযথাই পিছিয়ে দেওয়া। একদম। এই 5 সেকেন্ডের নিয়মটি আবেগের ওপর নির্ভর করে না। এটি সরাসরি অ্যাকশন বা কাজের ওপর জোর দেয়। অর্থাৎ কাজের জন্য মুড আসার অপেক্ষা না করে কাজটা শুরু করে দেওয়া। বিষয়টা তো এমন দাঁড়াচ্ছে, অ্যাকশন প্রিসিডস মোটিভেশন, মানে কাজ আগে, অনুপ্রেরণা পরে। চমৎকার বলেছেন। যখন ছোট ছোট সিদ্ধান্তগুলো কাজের মাধ্যমে বারবার বাস্তবায়িত হয়, তখনই মূলত ভেতরে সত্যিকারের আত্মবিশ্বাস করে ওঠে। মোটিভেশন বাইরে থেকে আসে না,
কাজের ফলাফল থেকে আসে। ওহ, এটা ভীষণ শক্তিশালী একটা দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, ৫, ৪, ৩, ২, ১ গুণে যখন পেন্ডিং মেলটা পাঠিয়ে দেওয়া হয় অথবা জিমে যাওয়ার জন্য জুতোটা পায়ে গলিয়ে ফেলা হয়, এই ছোট ছোট জয়গুলোই মস্তিষ্ককে সিগন্যাল দেয় যে আমি কাজটা করতে পারি। এই সিগন্যাল থেকেই পরবর্তীতে মোটিভেশন তৈরি হয়। আমরা সাধারণত ভাবি আগে মোটিভেশন আসবে, তারপর আমরা কাজ করব। কিন্তু আসলে সমীকরণটা সম্পূর্ণ উল্টো। আগে কাজ শুরু করতে হবে, কাজের অগ্রগতি দেখেই মোটিভেশন আসবে। একদম তাই। কিন্তু এই যে এতক্ষণ ধরে আমরা কথা বলছি, সব শুনে মনে হচ্ছে এটা একটা জাদুর কাঠি। ৫ সেকেন্ড গুনলেই যেন জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, শুনলে তেমনই মনে হয়। কিন্তু মানুষের মনস্তত্ত্ব তো এতটা সরল নয়। যে কোনো গভীর আলোচনায় মুদ্রার উল্টো পিঠটাও দেখা জরুরি। এটা কি সত্যিই সব সমস্যার চূড়ান্ত সমাধান? কারণ এই নিয়মের কিছু সীমাবদ্ধতাও তো থাকা উচিত। সমালোচকরা নিশ্চয়ই এটাকে পুরোপুরি ছেড়ে দেননি। অবশ্যই না। কোনো একটা একক থিওরি মানব মনের সব জটিলতার সমাধান হতে পারে না। সমালোচকদের প্রধান যুক্তি হল মানুষের সিদ্ধান্ত নেওয়ার পুরো প্রক্রিয়াকে এই নিয়মটি অনেক বেশি সরল বা সিম্পলিস্টিক করে ফেলে। আচ্ছা, মানে এটা হয়তো সব জায়গায় খাটে না। হ্যাঁ, ৫ সেকেন্ডে টাইমার দিয়ে কাজ শুরু করা হয়তো দীর্ঘসূত্রিতা কমানো বা দৈনন্দিন দুশ্চিন্তার একটা চমৎকার সাময়িক সমাধান দিতে পারে, কিন্তু এটি সমস্যার গভীরে থাকা মনস্তাত্ত্বিক কারণগুলোর কোনো কাঠামোগত সমাধান দেয় না। বিষয়টা আরেকটু পরিষ্কার করা দরকার। মানে ধরুন দৈনন্দিন আলস্য ভাঙার জন্য এটা কাজ করল, কিন্তু কারো যদি গভীর কোনো ট্রমা বা ক্লিনিক্যাল ডিপ্রেশন থাকে, সেক্ষেত্রে এটা কতটা কার্যকর? এই জায়গাটাতেই আসে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সিবিটির মতো কাঠামোগত চিকিৎসার প্রসঙ্গ। আমাদের সোর্সের জেএস বেকের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বেসিক্স অ্যান্ড বিয়ন্ড বইয়ের গবেষণার কথা উল্লেখ আছে। আচ্ছা, সিবিটি কিভাবে কাজ করে? সিবিটি মূলত কাজ করে মানুষের চিন্তার গভীরে থাকা ভ্রান্ত বিশ্বাসগুলোকে ধীরে ধীরে পরিবর্তন করার ওপর। ধরুন, কারোর ছোটবেলার কোনো গভীর ট্রমা আছে, যার কারণে সে মানুষের সামনে কথা বলতে ভয় পায়। তার মনে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে আছে যে সে অযোগ্য। হ্যাঁ, এ ধরনের ট্রমা তো খুব গভীর হয়। এখন শুধু ৫ থেকে ১ পর্যন্ত গুণে কি এই গভীর বিশ্বাসটাকে রাতারাতি বদলে ফেলা সম্ভব? সমালোচকরা বলছেন না। এই নিয়মের সাফল্য মূলত ব্যক্তিগত অভিজ্ঞতা নির্ভর। এটা সবার জন্য বা সব ধরনের গভীর মানসিক জটিলতায় সমানভাবে কাজ নাও করতে পারে। তার মানে দীর্ঘস্থায়ী এবং সত্যিকারের পরিবর্তনের জন্য আরও ব্যাপক এবং কাঠামোগত কৌশলের প্রয়োজন। একদম ঠিক। আলো, আমরা কি তবে এই ৫ সেকেন্ডের নিয়মটিকে খুব বেশি সরল বলে পুরোপুরি বাতিল করে দেব, নাকি গভীর মনস্তাত্ত্বিক চিকিৎসার পাশাপাশি এটাকে একটা প্রাথমিক টুল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি? আপনি নিজেই কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছেন। আমার তো বিষয়টা অনেকটা গাড়ির স্টার্টার মোটরের মতো মনে হচ্ছে। একটা গাড়ির ইঞ্জিনকে দীর্ঘক্ষণ চালানোর জন্য জ্বালানি লাগে, রক্ষণাবেক্ষণ লাগে, কিন্তু ইঞ্জিনটাকে প্রথমবার চালু করার জন্য একটা ছোট স্টার্টার মোটর লাগে। এই ৫ সেকেন্ডের নিয়মটা কি সেই স্টার্টার মোটরের কাজটাই করছে না? দারুণ বলেছেন, সত্যি অসাধারণ একটা উদাহরণ। এই নিয়মটিকে বাতিল করে দেওয়ার কোনো কারণই নেই যদি আমরা এর সঠিক পরিধিটা বুঝতে পারি। এটা কোনো থেরাপির বিকল্প নয়। কিন্তু ভেবে দেখুন, জেএস বেকের ওই সিবিটি সেশনে যাওয়ার জন্যও তো একজন মানুষকে বিছানা থেকে উঠে রেডি হয়ে দরজা খুলে বেরোতে হবে। রাইট, ওই থেরাপিস্টের কাছে যাওয়ার জন্য তো প্রথম পদক্ষেপটা নিতে হবে। ঠিক তাই। যে মানুষটি চরম হতাশায়, ডিপ্রেশনে ভুগে নিজের ঘর থেকে বের হতে পারছেন না, তার জন্য এই ৫ সেকেন্ডের নিয়মটি প্রথম ধাপের একটা অসাধারণ হাতিয়ার হতে পারে। থেরাপি বা দীর্ঘমেয়াদী চিকিৎসা হয়তো সেই মূল ইঞ্জিন যা তাকে দূর পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু সেই ইঞ্জিনটাকে চালু করার জন্য যে প্রাথমিক অ্যাক্টিভেশন এনার্জি বা ধাক্কাটা দরকার, সেটাই ৫, ৪, ৩, ২, ১ গণনা থেকে খুব সহজেই পাওয়া সম্ভব। একদম। সমস্যা যত গভীরই হোক না কেন, সমাধান প্রক্রিয়ার প্রথম পদক্ষেপটা সব সময় খুব ছোট হয়। আর সেই ছোট পদক্ষেপটা নেওয়ার জন্য যে সাহসটুকু দরকার, সেটাই ৫ সেকেন্ডের উইন্ডো আমাদের দেয়।
আজকের এই আলোচনা থেকে আমরা সত্যি অনেকগুলো চিন্তার খোরাক পেলাম। আমরা দেখলাম কিভাবে 2009 সালে নিজের জীবনের চরম দুর্দশা আর অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে সম্পূর্ণ আকস্মিকভাবে একটা সাধারণ রকেট লঞ্চের দৃশ্য থেকে এই নিয়ম আবিষ্কার হয়েছিল। হ্যাঁ, হতাশা থেকেই একটা যুগান্তকারী নিয়মের জন্ম। আমরা বুঝলাম যে এই 54321 উল্টো গণনাটি কোনো ম্যাজিক নয়, বরং এটি আমাদের মস্তিষ্কের অলস বেসাল গ্যাংলিয়াকে পাশ কাটিয়ে প্রিফ্রন্টাল কোর্টেক্সকে সক্রিয় করে। এটি আমাদের দ্বিধা আর ভয়ের প্যাটার্নকে ভেঙে দেয়। আর লরা বা কেনের মতো অসংখ্য মানুষের জীবনে এটি যে ইতিবাচক পরিবর্তন এনেছে সেটাও আমরা দেখেছি। একদম। তবে একই সাথে আমরা এর সীমাবদ্ধতাগুলোও বিশ্লেষণ করেছি। দীর্ঘস্থায়ী মানসিক সমস্যার ক্ষেত্রে এটি যে কোনো গভীর চিকিৎসার বিকল্প নয়, সেটা বোঝাটাও খুব জরুরি। ঠিক। তবে দৈনন্দিন জীবনের ছোট ছোট বাধাগুলো পেরোতে, দীর্ঘসূত্রিতা কাটাতে এবং নিজেকে কাজের মোডে ফিরিয়ে আনতে এর কার্যকারিতা সত্যিই অনস্বীকার্য। মোটিভেশনের জন্য অপেক্ষা না করে সরাসরি কাজে নেমে পড়ার যে দর্শন, সেটা ব্যক্তিগত উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনার সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হল আমাদের জীবনের বড় বড় পরিবর্তনগুলো আসলে কোনো বিশাল মোটিভেশনাল স্পিচের ফসল নয়। সেগুলো মূলত ছোট ছোট 5 সেকেন্ডের সিদ্ধান্তের সমষ্টি। রাইট। জীবনে কোনো কিছু শুরু করার জন্য পারফেক্ট মুডের অপেক্ষা করার মানে হল নিজের মূল্যবান সময় নষ্ট করা। মস্তিষ্ক যখনই কোনো দরকারি কাজ করা থেকে বিরত রাখতে চাইবে, তখনই 5, 4, 3, 2, 1 গুণে কাজে নেমে পড়াটাই হলো আসল জয়। সবশেষে আমাদের সবার একটু ভেবে দেখা উচিত, যদি মাত্র 5 সেকেন্ডের একটা ছোট্ট গণনা আমাদের ভেতরের বছরের পর বছর ধরে জমে থাকা ভয় বা দ্বিধাকে ভেঙে দিতে পারে, তবে আমাদের জীবনের আবার কতগুলো অসম্ভব বাধা হয়তো শুধুই আমাদের মস্তিষ্কের তৈরি করা একটা বিভ্রম। সত্যিই তো। হয়তো আমরা আজও সেই প্রথম 5 সেকেন্ডের পদক্ষেপটুকুই নিনি বলে সেই বিভ্রমগুলোকে বাস্তব বলে মেনে নিয়েছি। ভাববার মতো বিষয়, তাই না? আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।